আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের বিদ্যালয়ে। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের আজকের পাঠের বিষয় বিজিএস, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। সাধারণত এই বিষয়টার প্রতি শিক্ষার্থীদের মধ্যে অনাগ্রহ দেখা যায়। অনাগ্রহটা এই ধরনের যে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং ইংরেজি পড়ে, ঠিক সেই গুরুত্বটা বিজিএস বইটা দেয় না। আমি একটি কথা প্রায় বলে থাকি যে কোনো বিষয়ের গুরুত্ব কিন্তু কম নয়। আমি আমার মতো করে চেষ্টা করব শিক্ষার্থীর ভয় দূর করার এবং এই বিষয়টার প্রতি শিক্ষার্থীর আগ্রহ বাড়ানোই আমার উদ্দেশ্য। আমি যদি একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে আমার কি লাগবে? একটু ভেবে দেখো যে আমার আরো একটা বিন্দু লাগবে এবং তার সাপেক্ষেই আমি আমার কাঙ্ক্ষিত বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। আমি বলতে পারবো এই বিন্দুটা ওই বিন্দু থেকে এতটুকু উত্তরে অথবা দক্ষিণে অথবা পূর্বে অথবা পশ্চিমে অবস্থিত। আমি যদি একটি বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমার আরো একটি বস্তু লাগবে এবং তার সাপেক্ষে আমি আমার কাঙ্ক্ষিত বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো। আমি বলতে পারবো এই বস্তুটা ওই বস্তুর থেকে এতটুকু উত্তরে অথবা দক্ষিণে অথবা পূর্বে অথবা পশ্চিমে অবস্থিত। আমি যদি তোমাকে বলি তোমার বিদ্যালয় কত দূরে, তুমি আমাকে উল্টো প্রশ্ন করবে কোথা থেকে কত দূর। আমি বলতে পারি তোমার বাসা থেকে কত দূর, বাস স্টেশন থেকে কত দূর, জেলা সদর থেকে কত দূর। তখন তুমি আমার প্রশ্ন বুঝে উত্তর করতে পারবে। অর্থাৎ তোমার বিদ্যালয়ের অবস্থান জানতে আমার অন্য একটি স্থানের অবস্থানের সাপেক্ষে তোমার বিদ্যালয়ের অবস্থান জানতে হচ্ছে। গ্রাফ কাগজে তোমরা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারো। যে এখানে লক্ষ্য করো, আমরা এখানে লক্ষ্য করি এটি এক্স এক্সিস এবং এটি ওয়াই এক্সিস, অর্থাৎ এটি এক্স অক্ষ এবং এটি ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি হচ্ছে ও বিন্দু বা মূল বিন্দু। তো আমরা জানি যে মূল বিন্দু থেকে এক্স এর মান যদি ধনাত্মক হয় তাহলে ডান দিকে এবং এক্স এর মান যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে, এবং ওয়াই এর মান যদি ধনাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে, এবং যদি ওয়াই এর মান ঋণাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে। প্রথম যে বিন্দুটা ছিল যে এক্স এর মান +4, ওয়াই এর মান +3, তাহলে আমরা মূল বিন্দু থেকে 4 ঘর ডানে আসলাম এবং এখান থেকে 3 ঘর উপরে আসলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই এ বিন্দু। এবার আমরা একটু লক্ষ্য করি যে বি বিন্দুটা, এখানে এক্স এর মান -4 এবং ওয়াই এর মান +3, তাহলে মূল বিন্দু থেকে আমরা 4 ঘর বামে যাব, যেহেতু আমার এক্স এর মান মাইনাস, তো তারপরে ওয়াই এর মান হচ্ছে +3, তাহলে 3 ঘর উপরে গেলাম। এটা হচ্ছে আমার বি বিন্দু। অনুরূপভাবে আমরা একটু সি বিন্দুটাকে লক্ষ্য করি যে সি বিন্দুতে এক্স এর মান -4 এবং ওয়াই এর মান -3, তাহলে আমরা 4 ঘর বামে গেলাম, অর্থাৎ এক্স এর মান যেহেতু -4 এই কারণে আমরা 4 ঘর বামে গেলাম, এবং যেহেতু ওয়াই এর মান -3 তাহলে 3 ঘর আমরা নিচের দিকে যাব। এবং সর্বশেষে আমরা লক্ষ্য করি যে ডি বিন্দুটা, এখানে এক্স এর মান +4 এবং ওয়াই এর মান -3, তাহলে মূল বিন্দু বা ও বিন্দু থেকে আমরা 4 ঘর ডানে আসলাম, যেহেতু এক্স এর মান +4 এবং ওয়াই এর মান -3, সুতরাং 3 ঘর আমরা নিচের দিকে আসলাম। যে আমরা দেখলাম যে গ্রাফ কাগজে আমরা বিন্দুগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করি বা কোনো বিন্দুকে আমরা গ্রাফ কাগজে কিভাবে প্রতিস্থাপন করি, তাই তো? তো বিষয়টা অনেক সহজ, কিন্তু একটু লক্ষ্য করো যে এই বিন্দুগুলোর অবস্থান আমরা নির্ণয় করলাম দুটো অক্ষের সাপেক্ষে। অর্থাৎ এই বিন্দুগুলোর অবস্থান চিন্তা করতে আমাদের দুটো অক্ষ দরকার ছিল। আমাদের সেই দুটো অক্ষ ছিল এক্স এবং ওয়াই। এই অক্ষ দুটো ছাড়া আমরা বিন্দুগুলোর অবস্থান চিন্তা করতে পারবো না, নির্ণয় করতে পারবো না এবং বলতেও পারবো না। তো এই যে পৃথিবী, এই পৃথিবীর কোনো একটি স্থানের অবস্থান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের দুটো অক্ষ লাগবে। এই অক্ষের সাপেক্ষে আমি স্থানের অবস্থান বলতে পারবো। কিন্তু গ্রাফ কাগজের পৃষ্ঠ আর পৃথিবীর পৃষ্ঠ কিন্তু একই নয়। পৃথিবী গোলাকৃতির, আমরা গ্রাফ কাগজের বর্গাকার ঘরগুলোর মতো পৃথিবী পৃষ্ঠে বর্গাকার ঘর কল্পনা করতে পারবো না। হয়তো কোনো ঘর বর্গাকার হবে, কোনো ঘর আয়তাকার হবে, কোনোটা আয়তাকারও হবে না। এই যে লক্ষ্য করো যে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাই তো? পৃথিবী পৃষ্ঠ আর গ্রাফ কাগজের পৃষ্ঠ কিন্তু এক নয়। তো
সুতরাং কিছুটা গ্রাফ কাগজের মতো দুটো অক্ষ আমরা কল্পনা করতে পারি, কিন্তু দূরত্বের মাধ্যমে কোনো বিন্দুকে আমরা প্রকাশ করতে পারছি না। পৃথিবীর কোনো একটি স্থানের অবস্থান কৌণিক দূরত্বের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের মাধ্যমে আমরা প্রকাশ করি। আমরা অক্ষ দুটোর সাথে স্থানের কৌণিক মানের মাধ্যমে অবস্থানকে প্রকাশ করি, অর্থাৎ এখানে আমাদের বিবেচ্য বিষয় কোণ। এই কোণ সম্পর্কে জানতে আমাদের আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যে একটু লক্ষ্য করো, আমরা জানি যে কোণ পরিমাপের একক সম্পর্কে। তো কোণ পরিমাপের ষাটমূলক যে পদ্ধতি, যে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয় এবং এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি যে একটি বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 360 ডিগ্রি কোণকে বা একটি বৃত্তের পরিধি দ্বারা উৎপন্ন কোণকে আমরা 4 ভাগ করে, সমান 4 ভাগ করে, তো 4 ভাগের প্রতিটা ভাগকে আমরা এক সমকোণ বলতে পারি। যে এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি। তো 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রিকে আমরা 60 ভাগ করে প্রতি ভাগকে 1 মিনিট বলি, এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটকে 60 ভাগ করে তার প্রতি ভাগকে 1 সেকেন্ড বলি। তো একটু লক্ষ্য করো যে প্রথমে আমরা জানবো যে অক্ষরেখা বা মেরুরেখা কি। যে আমার কাছে গ্লোব আছে, তো তারপর আমি এই মডেলটা তৈরি করেছি যে গ্লোবে আসলে পৃথিবী উত্তর দক্ষিণেও গোলাকৃতির, কিন্তু আমার এখানে যে আমরা দেখছি যে উত্তর এবং দক্ষিণে পৃথিবীর চাপা। যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। অর্থাৎ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর এমন একটি রেখা যে রেখাটি পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে গেছে, এই কল্পিত রেখাই অক্ষরেখা বা এক্সিস বা মেরু রেখা। অর্থাৎ আমরা এখানে একটু লক্ষ্য করি যে পৃথিবীর কেন্দ্র দিয়ে, এই যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে যে কল্পিত রেখা, এটি হচ্ছে অক্ষ বা এক্সিস বা মেরু রেখা। আমি কিন্তু পৃথিবীর অক্ষকে এখন ধরে রেখেছি, এই যে একটু লক্ষ্য করো। তোমরা লাটিম ঘুরিয়েছো অথবা লাটিম ঘোরাতেও দেখেছো। তো লাটিম কিন্তু একটি পেরেকের উপর ভর করে ঘোরে। তো লাটিমের যে অক্ষ সেটি হচ্ছে পেরেক, আর পৃথিবীর যে পেরেক সেটি হচ্ছে অক্ষ। অর্থাৎ পৃথিবী এই অক্ষের উপর ভর করে আমরা জানি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে বা আবর্তন করে। অর্থাৎ পৃথিবী যে মেরুদণ্ডের উপর ভর করে 24 ঘন্টায় একবার আবর্তন করে সেটি হচ্ছে অক্ষ। পৃথিবী যে মেরুদণ্ডের উপর ভর করে 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন সম্পন্ন করছে, সেটি হচ্ছে অক্ষরেখা বা মেরুরেখা বা এক্সিস। অর্থাৎ পৃথিবীর মেরুদণ্ডই হচ্ছে অক্ষ বা এক্সিস বা মেরুরেখা। তো এবার আমরা জানবো যে উত্তর মেরু কি, উত্তর মেরু বা সুমেরু কি বা নর্থ পোল কি। এই যে অক্ষরেখা সম্পর্কে আমরা জানলাম, এই অক্ষরেখার এই অক্ষরেখার উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু বলে, এবং সুমেরু উত্তর গোলার্ধের সর্ব উত্তরের বিন্দু। যে উত্তর গোলার্ধ, এই যে গোল, এই গোলের যে অর্ধেক, এই উত্তর গোলার্ধের সর্ব উত্তরের বিন্দু হচ্ছে সুমেরু বা উত্তর মেরু। এবার আমরা একটু জানবো যে দক্ষিণ মেরু বা কুমেরু কি বা সাউথ পোল কি। যে অক্ষরেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে, এবং কুমেরু দক্ষিণ গোলার্ধের সর্বদক্ষিণের বিন্দু। এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের সর্বদক্ষিণের বিন্দু, এবং এটা হচ্ছে কুমেরু, তাই তো। তো এখন আমরা জানবো যে নিরক্ষরেখা বা বিষুব রেখা কি। পৃথিবীর মাঝ বরাবর বা পৃথিবীর পেট বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে সরলরেখা কল্পনা করা হয়, যে পূর্ব থেকে পশ্চিমে যে সরলরেখা কল্পনা করা হয় তাকেই নিরক্ষরেখা বলে।
এবং দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। পৃথিবীর গোলীয় আকৃতির জন্য এই রেখা বৃত্তাকার। এবং দেখো, একটু লক্ষ্য করো যে পৃথিবী যেহেতু গোলাকার বা গোলীয় আকৃতির, এই গোলীয় আকৃতির জন্য এই রেখাটি সম্পূর্ণ কিন্তু বৃত্তাকার। তাই এই রেখাকে নিরক্ষবৃত্ত বলা হয়। এই যে রেখাটি, এই রেখাটিকে নিরক্ষবৃত্ত বলা হয়। এবং নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। এই যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এই বিষুবরেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে, উত্তর এবং দক্ষিণে। এবার আমরা জানবো সমাক্ষরেখার সম্পর্কে। যে আমরা জানলাম নিরক্ষরেখা বা বিষুবরেখার সম্পর্কে, তো সমক্ষরেখা কি আমরা জানলাম যে নিরক্ষরেখা বা বিষুবরেখা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর, পেট বরাবর যে রেখাটি এবং পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত যে রেখাটি, এবং উত্তর এবং দক্ষিণে পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে। যে নিরক্ষরেখা বা বিষুবরেখা হচ্ছে এটি, আমি এখানে এঁকে রেখেছি। এবং সমাক্ষরেখা দেখো, নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা কল্পনা করা হয় তাকে সমাক্ষরেখা বলা হয়। অর্থাৎ এই যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এই বিষুবরেখার সমান্তরাল যে রেখাগুলো, এই সমান্তরাল রেখাগুলোই হচ্ছে সমাক্ষরেখা। এবং নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে নিরক্ষরেখার সমান্তরালে অনেকগুলো রেখা কল্পনা করা হয়, এরাই সমাক্ষরেখা। এখন আমরা জানবো উত্তর গোলার্ধ সম্পর্কে। যে নিরক্ষরেখা, অর্থাৎ এই যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, তাই তো, এটা হচ্ছে আমার নিরক্ষরেখা বা বিষুবরেখা। তো এই নিরক্ষরেখা বা বিষুবরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ বলে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরের অংশকেই উত্তর গোলার্ধ বলে। আর দক্ষিণ গোলার্ধ কি, যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এই যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এই বিষুবরেখার দক্ষিণের যে অংশ সেটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। আমরা একটু লক্ষ্য করি যে আমার যে গোলকটা আছে, এই যে পৃথিবীর পেট বরাবর বিষুবরেখা বা নিরক্ষরেখা, তো এই বিষুবরেখা বা নিরক্ষরেখার উত্তরের অংশকে উত্তর গোলার্ধ বলে, আর দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ বলে। খুবই সহজ একটি বিষয়, যে গোলের যে অর্ধেক, অর্থাৎ নিরক্ষরেখা বা বিষুবরেখার উত্তরের অংশ উত্তর গোলার্ধ আর দক্ষিণের অংশ দক্ষিণ গোলার্ধ। তো এবার আমরা একটু লক্ষ্য করি যে অক্ষাংশ কি। অক্ষাংশ হচ্ছে অক্ষরেখার অংশ, এবং নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বই সে স্থানের অক্ষাংশ। একটু লক্ষ্য করো যে এখানে এটি হচ্ছে আমার নিরক্ষরেখা বা বিষুবরেখা, এটি হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। তো পৃথিবী মাঝ বরাবর যদি আমি দ্বিখণ্ডিত করি, একটু লক্ষ্য করো যে পৃথিবীর মাঝ বরাবর আমি যদি দ্বিখণ্ডিত করি, ঠিক এভাবে দ্বিখণ্ডিত করি, তাহলে কি হবে, ঠিক এইরকম একটি পিকচার বা একটি ছবি আমি পাবো, তাই তো। যে এটা পৃথিবী, আমরা চিনলাম নিরক্ষরেখা বা বিষুবরেখা চিনলাম, সমক্ষরেখাও চিনলাম, এবং আমরা জানি যে পৃথিবীর কোনো স্থানকে প্রকাশ করা হয় কোণের মাধ্যমে। তো এখানে সম্পর্কটা কোণের। তো আমি পৃথিবীর মাঝ বরাবর যদি দ্বিখণ্ডিত করি, তো দ্বিখণ্ডিত করলে গ্লোবটা মনে হচ্ছে যে বৃত্তাকার, তো এখানে আসলে কিন্তু উপবৃত্তাকার হবে। তো মাঝ বরাবর আমি দ্বিখণ্ডিত করলাম, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ আর এটা হচ্ছে পৃথিবীর ভেতরের অবস্থাটা, ঠিক এরকম একটি উপবৃত্ত আমরা পাবো। তো এই যে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এটা হচ্ছে 0°, আর এই যে অবস্থানটি, এই রেখাটি, এটি একটি সমক্ষরেখা আমরা জানি। তো এই সমক্ষরেখা অর্থাৎ এটি হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখার সমান্তরাল। তো এই সমান্তরাল সরলরেখাটি এখানে আমরা দেখছি যে কেন্দ্রের সাথে 15° কোণ উৎপন্ন করে। তাহলে আমি একে বলবো যে 15° উত্তর অক্ষাংশ।
আবার এখানে আমি দেখছি যে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু এটা যেহেতু দক্ষিণে সেহেতু বলবো আমি 15 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এটি 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটি 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এটি 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটি 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। যে এটা হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা বা বিষুবরেখা। তো এখানে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং এটা 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং এইখানে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আর এদিকে আমরা দেখছি যে এটা 15 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 75 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এবং অক্ষাংশের বেলায় যে অক্ষাংশের যে হাইয়েস্ট ভ্যালু সেটা হচ্ছে 90 ডিগ্রি, যে অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করো যে এটি হচ্ছে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং এটি 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আর এখানে আমরা দেখছি যে এটি হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 75 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এবং এটি 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তো অক্ষাংশের বেলায় হাইয়েস্ট ভ্যালু, অক্ষাংশের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোন স্থানের অবস্থান অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে জানা যায়। দ্রাঘিমার অবস্থান থেকে কোন স্থানের সময় জানা যায়। অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম অবস্থান জানার জন্য মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা ব্যবহার করা যায়। যে আমরা জানি যে অক্ষাংশের মাধ্যমে নিরক্ষরেখা বা বিষুবরেখা থেকে উত্তর বা দক্ষিণ অবস্থান জানা যায়, আর দ্রাঘিমাংশের মাধ্যমে মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়। যে আসলে এখানে আমরা দেখছি যে পূর্ব বা পশ্চিম এই পর্যন্ত, আসলে পূর্ব বা পশ্চিম এই পর্যন্ত না, পূর্ব কিন্তু এবং পশ্চিম আরো কিন্তু বিস্তৃত, অর্থাৎ এই 0 ডিগ্রি যে মূল মধ্যরেখা থেকে অর্থাৎ 180 ডিগ্রি পর্যন্ত এই পাশে পূর্ব, আর এখানে 180 ডিগ্রি পর্যন্ত পশ্চিম। তো এবার আমরা জানবো যে অক্ষাংশ সম্পর্কে জানলে আমার কি লাভ। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বই সেই স্থানের অক্ষাংশ, এবং অক্ষাংশের ভিন্নতা ও পরিবর্তনের সাথে সাথে জলবায়ুর তারতম্য ঘটে। সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ার কারণে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে। একটু লক্ষ্য করো যে এই যে নিরক্ষীয় অঞ্চল, এই যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে। কেন? কারণ সূর্যকিরণ সারা বছর এখানে লম্বভাবে পড়ে, এবং মেরু অঞ্চলে অর্থাৎ এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যক হতে থাকে, এবং জলবায়ু শীতল হয়। ফলে নিরক্ষীয় অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও মেরু অঞ্চলের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। নিরক্ষরেখা বরাবর স্থানসমূহ সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে বিধায় ওই সকল অঞ্চলে উষ্ণতা বেশি, অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলোয় উষ্ণতা বেশি, আর যত আমরা মেরুর দিকে যাব তত উষ্ণতা কমতে থাকবে, এবং হিমাঙ্কের নিচেও থাকবে। যে এখানে যদি 32 ডিগ্রি সেলসিয়াস থাকে, তো মেরু অঞ্চলে হিমাঙ্কের নিচে থাকবে। নিরক্ষরেখা বরাবর স্থান সমূহে সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে বিধায় ওই সকল অঞ্চলে উষ্ণতা বেশি আমরা জানি, এবং নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। এবং একটি মজার বিষয় লক্ষ্য করো যে 1 ডিগ্রি অক্ষাংশে উষ্ণতা 0.28 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় বলেই নিরক্ষরেখা থেকে সবচেয়ে দূরবর্তী উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ রয়েছে, এবং নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি জ্যামিতির কোণের ন্যায়। অক্ষাংশের পরিমাপের একককে ডিগ্রি বলে। যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, তোমরা জানো যে ঢাকার যে অক্ষাংশ সেটি হচ্ছে 23 ডিগ্রি 42 মিনিট 0 সেকেন্ড। এবার আমরা জানবো যে দ্রাঘিমা রেখা সম্পর্কে।
যে আমরা উত্তর বা দক্ষিণের অবস্থানকে আমরা প্রকাশ করতে পারছি। কিন্তু আমি যদি বলি যে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার মানে কি? তার মানে এখানে কোনো একটি জায়গায়, এই রেখা বরাবর যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু কোন স্থানটি, সেই স্থানটি চিহ্নিত হবে আমি যখন দ্রাঘিমা রেখার মাধ্যমে প্রকাশ করব। তো আমরা আসো দ্রাঘিমা রেখা সম্পর্কে জানি। যে দ্রাঘিমা রেখা বোঝানোর জন্য আমি এই ছবিটা এঁকে রেখেছি। এখানে একটু লক্ষ্য করো যে নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকে মধ্যরেখাও বলা হয় এবং মধ্যরেখাগুলোর যে কোনো একটি নির্দিষ্ট মূল মধ্যরেখা ধরে এই রেখা থেকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাপা হয়। যে গ্রাফ কাগজে আমাদের দুটো অক্ষ ছিল, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি ওয়াই অক্ষ। তো এখানেও কিন্তু আমরা একটি অক্ষ পেয়েছি, সেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা বরাবর, পৃথিবীর পেট বরাবর, পৃথিবীর মাঝ বরাবর, তাই তো। আর এভাবে আমরা দ্রাঘিমা রেখা অঙ্কন করেছি। দ্রাঘিমা রেখা অঙ্কন করলে এখানেও কিন্তু আমাদের একটি মূল অক্ষ লাগবে। তো মূল অক্ষ কোনটি বা মূল মধ্যরেখা কোনটি, যে যার সাপেক্ষে আমি অবস্থানগুলোকে ব্যক্ত করব। তো মূল মধ্যরেখা হচ্ছে লন্ডনের গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয় তাকে মূল মধ্যরেখা বলে। এই রেখার মান 0 ডিগ্রি ধরা হয়েছে। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপর দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা যায়। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্বে যে মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, তার উপর সকল স্থানের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। সুতরাং আমরা বলতে পারি যে গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বই সেই স্থানে দ্রাঘিমা বলা হয়। আমরা আরো জানি যে গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি এবং মূল মধ্যরেখা এ 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান দুই ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করেছে। পৃথিবী গোলাকার বলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই মধ্যরেখায় পড়ে। অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাও মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়েছে এবং প্রতি মিনিট দ্রাঘিমা এ ডিগ্রির 60 ভাগের 1 অংশের সমান। যেখানে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানের অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই 0 ডিগ্রি। আর এই স্থানটি হলো গিনি উপসাগরের কোন একটি স্থান। যে গিনি উপসাগরের কোন একটি স্থানে, দেখো একটু লক্ষ্য করো যে এখানে মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখা বা বিষুবরেখা পরস্পরকে ছেদ করেছে, যেটা গিনি সাগরের উপরে কোন একটি স্থান। তো এবার আমরা জানবো দ্রাঘিমাংশ সম্পর্কে। দ্রাঘিমা রেখার অংশকেই দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। গ্রিনিচের মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। অক্ষরেখা ও দ্রাঘিমা ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন স্থানের অবস্থান অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে জানা যায়। দ্রাঘিমার অবস্থান থেকে কোন স্থানের সময় জানা যায়। অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থান জানার জন্য মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। তো একটু লক্ষ্য করো যে এটি হচ্ছে মূল মধ্যরেখা, এটি হচ্ছে মূল মধ্যরেখা যেটি গিনিস মানমন্দিরের উপর দিয়ে গেছে। যে একটু লক্ষ্য করো, আগে তো মনে আছে যে পৃথিবীকে আমরা এভাবে কেটেছিলাম, চিন্তা করেছিলাম যে পৃথিবীকে যদি এভাবে দ্বিখণ্ডিত করা যায় তাহলে এই বৃত্তটি পাবো। এবার আমরা পৃথিবীকে
ঠিক পেট বরাবর এভাবে দ্বিখণ্ডিত করব। তো এইভাবে যদি আমরা দ্বিখণ্ডিত করি, এভাবে দ্বিখণ্ডিত করলে এই যে দেখো পৃথিবীর এই মাঝ বরাবর পেট বরাবর যদি আমি দ্বিখণ্ডিত করি, ঠিক একটি বৃত্তাকার ক্ষেত্র পাবো, একটা বৃত্ত পাবো। অর্থাৎ পৃথিবীর উত্তর দক্ষিণে যদি আমরা দ্বিখণ্ডিত করি তাহলে একটি উপবৃত্ত পাবো, আর পৃথিবীর পেট বরাবর যদি আমরা দ্বিখণ্ডিত করি তাহলে একটি বৃত্ত পাবো। তো বৃত্তের আমরা যে মূল মধ্যরেখা কোনটাকে ধরেছি, যে মূল মধ্যরেখা হচ্ছে এই যে মূল মধ্যরেখা, অর্থাৎ গ্রিনিচ লন্ডনের অদূরে যে গ্রিনিচ শহর, এই গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে যে রেখাটি গেছে এটি হচ্ছে মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখা থেকে এই যে মূল মধ্যরেখা থেকে 15 ডিগ্রি আমি এখানে ধরলাম যে 15 ডিগ্রি এটা পূর্ব, 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তাহলে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় এই এখানে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তো এই রেখাটি যেখান দিয়ে গেছে তার সব জায়গার মানে কিন্তু 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আবার দেখো একটু লক্ষ্য করো যে এটা যদি মূল মধ্যরেখা হয় তাহলে বাংলাদেশ বা বাংলাদেশের রাজধানী এই যে ঢাকা, এই ঢাকার অবস্থান কত? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, অর্থাৎ দ্রাঘিমার সাথে পূর্ব এবং পশ্চিম শব্দ দুটো থাকবে। তো একটু লক্ষ্য করো যে আমি যদি বলি যে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, তো তার মানে হচ্ছে এই রেখাটি যে বরাবর, তো সেখানে প্রত্যেকটি স্থানের দ্রাঘিমায় কিন্তু 45 ডিগ্রি। যে কথাটি একটু আগেই বলেছি যে আমরা যদি বলি যে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, তো 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই যে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আমার মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এই রেখাটি যেখান দিয়ে গেছে তার প্রত্যেকটা স্থানের মানে কিন্তু 45 ডিগ্রি পূর্ব, 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এবার আমরা জানবো স্থানের সময় সম্পর্কে। প্রত্যেক দেশের মধ্যভাগের কোন স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী সারা দেশের জন্য ব্যবহারিক রূপে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। বাংলাদেশের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার উপর ভিত্তি করে স্থানীয় সময় গণনা করা হয়। পৃথিবী আমরা জানি যে পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপর আবর্তিত হচ্ছে, ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় হয় এবং পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চ অবস্থান করে তখন ওই স্থানে দুপুর এবং ওই স্থানের ঘড়িতে তখন বেলা 12টা ধরা হয়। এই দুপুর সময় থেকেই দিনের অন্যান্য সময় স্থির করা হয়, একে ওই স্থানের স্থানীয় সময় বলা হয়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যেও স্থানীয় সময় নির্ণয় করা যায়। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর 24 ঘন্টা বা 1440 মিনিট সময় লাগে। সুতরাং পৃথিবী 1 ডিগ্রি ঘুরে 4 মিনিট সময়, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। যে একটু লক্ষ্য করো যে 4টি স্থান, একটি হচ্ছে গ্রিনিচ, দ্বিতীয়টি রিয়াদ, তৃতীয়টি ঢাকা, চতুর্থটি টোকিও। তো আমরা জানি যে গ্রিনিচ 0 ডিগ্রিতে অবস্থিত, অর্থাৎ মূল মধ্যরেখায় অবস্থিত। 45 ডিগ্রিতে অবস্থিত হচ্ছে রিয়াদ এবং ঢাকা হচ্ছে 90 ডিগ্রিতে এবং টোকিও হচ্ছে 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তো আমরা জানি যে নিজ অক্ষের উপর পৃথিবীর 360 ডিগ্রি ঘুরতে সময় লাগে 24 ঘন্টা বা 1440 মিনিট, অর্থাৎ আমি 24 ঘন্টাকে যদি 60 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 1440 মিনিট। তো এটাকে আবার যদি আমি 60 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 86,400 সেকেন্ড। তো 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে 86,400 কে আমরা 360 দ্বারা ভাগ করলে পাচ্ছি 240 সেকেন্ড বা 4 মিনিট। তো 1 ডিগ্রি ঘুরতে যদি পৃথিবীর সময় লাগে 4 মিনিট, তাহলে 45 ডিগ্রি ঘুরতে সময় লাগবে 3 ঘন্টা, তাই তো? 45 ডিগ্রি ঘুরতে সময় লাগবে 3 ঘন্টা। খুবই মজার একটি বিষয়, একটু খেয়াল করো যে আমি 4টি স্থান নিলাম, গ্রিনিচ, রিয়াদ, ঢাকা, টোকিও, এবং
এদের মধ্যে অর্থাৎ আমার গ্রিনিচ আছে এখানে 0 ডিগ্রিতে, আর রিয়াদ আছে এখানে অর্থাৎ 45 ডিগ্রিতে। তাহলে এই দুইটার মধ্যে যে এই দুটো পৃথিবীর কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার এই রিয়াদ এবং ঢাকা পৃথিবীর কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা এবং টোকিও পৃথিবীর কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই তো? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এবং আরেকটা বিষয় আমরা জানি যে পৃথিবীর মাঝ বরাবর যদি আমি কেটে দ্বিখণ্ডিত করি, তাহলে এরকম একটি বৃত্ত পাবো, এরকম একটি সার্কেল পাবো। তো এটা যদি পশ্চিম হয়, এটা পূর্ব, তো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই তো? আমি যদি এখানে চিন্তা করি যে এখানে সূর্যটি আছে, তো সূর্যটি যখন মাথার উপর থাকবে তখন কত, সেই স্থানীয় সময় হচ্ছে বেলা 12টা, তাই তো? তো পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা পর কি হবে? 3 ঘন্টা পর পৃথিবী 45 ডিগ্রি ঘুরে যাবে, অর্থাৎ 45 ডিগ্রিটা ঠিক এখানে চলে আসবে। অর্থাৎ তখন গ্রিনিচ আসবে রিয়াদের জায়গায়, রিয়াদ আসবে ঢাকার জায়গায়, ঢাকায় যাবে টোকিওর জায়গায়। অর্থাৎ 3 ঘন্টা পর স্থানীয় সময় হবে। অর্থাৎ একটু খেয়াল করো যে আমি যখনই কথাটা চিন্তা করতেছি, তখন যদি গ্রিনিচে 6 AM হয়, রিয়াদে 9 AM হয়, এবং ঢাকায় 12 PM হয়, এবং টোকিওতে 3 PM হয়, 3 ঘন্টা পর যে ঘটনাটা ঘটবে যে গ্রিনিচে 9 AM, রিয়াদে 12 PM, ঢাকায় 3 PM এবং টোকিওতে 6 PM। যে মনে করো যে আমি ঢাকা থেকে রিয়াদে যাব, এই যে এখানে ঢাকা, এখানে রিয়াদ। তো ঢাকায় থেকে ফ্লাইটে উঠলাম, বা ফ্লাই করলো, আমার বিমান ফ্লাই করলো 12 PM এ, 12 PM এ। তো 3 ঘন্টা পর আমি রিয়াদে পৌঁছলাম। তো পৃথিবী যেহেতু ঘুরছে, পৃথিবী ঘোরার কারণে, অর্থাৎ পৃথিবী ঘোরার কারণে তো স্থানীয় সময়ের পরিবর্তিত হচ্ছে, বা দিন রাত্রি আবর্তন হচ্ছে। তো 3 ঘন্টা পর রিয়াদের সময় হবে কিন্তু 12 PM, তাই তো? যে আমি ঢাকা থেকে ফ্লাই করলাম 12 PM এ, এবং 3 ঘন্টা পরে রিয়াদের স্থানীয় সময় হচ্ছে 12 PM, কিন্তু ঢাকায় আমার ঘড়িতে সময় দেখাচ্ছিল 12 PM। 3 ঘন্টা পর, 3 ঘন্টা যখন আমি ফ্লাই করলাম, 3 ঘন্টা আমি জার্নি করলাম, তো 3 ঘন্টা পর আমার ঘড়িতে সময় হবে কিন্তু সময় বাজবে 3টা, যে আমার ঘড়িতে সময় হবে 3 PM। কিন্তু 3 ঘন্টা পর রিয়াদে কিন্তু সূর্যটা ঠিক মাথার উপর থাকবে। ঢাকা এখানে আছে আর রিয়াদ এখানে আছে, তো ঢাকা সূর্যের মুখোমুখি আছে, তাই এখানে সময় 12টা। তো 3 ঘন্টা পর কিন্তু এই রিয়াদ সূর্যের মুখোমুখি হয়ে যাবে, আর এই ঢাকা এখানটায় চলে যাবে, তাই তো? তো তখন 3 ঘন্টা পর রিয়াদের সময় হবে 12 PM, কিন্তু আমার ঘড়িতে বাজবে কিন্তু 3 PM। তো আমি যেহেতু ঢাকা থেকে রিয়াদে যাচ্ছি, তো আমার সময়টা কি করতে হবে? সময়টা কমাতে হবে, অর্থাৎ 3 ঘন্টা কমাতে হবে। 3 ঘন্টা কমালে আমার অ্যাডজাস্টমেন্ট হবে। এবার মনে করো যে আমি রিয়াদ থেকে ঢাকায় আসব। মনে করো রিয়াদ থেকে আমি সকাল 9টায় ফ্লাই করলাম বিমানে, এবং 3 ঘন্টা জার্নি করে ঢাকায় পৌঁছালাম। তো রিয়াদে সময় 9টা, একটু ভালো করে মনে রাখো যে রিয়াদের সময় 9টা, তখন আমি বিমানে ফ্লাই করলাম এবং 3 ঘন্টা পর ঢাকায় আসলাম। তো ঢাকায় যখন আমি পৌঁছালাম, তখন 3 ঘন্টা পর কিন্তু ঢাকার সময় 3 PM, তাই না? যে ঢাকার সময় 3 PM, কিন্তু অতিবাহিত সময় কতটুকু হলো? 3 ঘন্টা। অর্থাৎ রিয়াদে যখন ছিলাম তখন আমার ঘড়িতে 9টা বাজে, 3 ঘন্টা পর কত বাজবে? 3 ঘন্টা পর 12টাই বাজবে, তাই তো? তো 12টা বাজলে কিন্তু ঢাকায় এসে আমি দেখছি যে ঢাকার সময়, স্থানীয় সময় 3টা। তাহলে আমি যে একটু লক্ষ্য করো যে আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে সময় বাড়বে, সময় যোগ করতে হবে, আর যদি পশ্চিম দিকে যাই তাহলে সময় কমবে, সময় বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে সূর্যের অবস্থানটা যদি এখানে চিন্তা করি, তাহলে সূর্য যে অংশের উপরে থাকবে, অর্থাৎ যে অংশের উপরে খারাপভাবে কিরণ দেবে, সেটা হচ্ছে বেলা 12টা। এবং এই অংশে দেখো, একটু লক্ষ্য করো যে এই অংশটা সূর্যের দিকে যাচ্ছে। যে আমরা জানি যে পৃথিবী
পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। তো এই অংশটা আস্তে আস্তে কিন্তু সূর্যের মুখোমুখি হচ্ছে। তো এখানে সকাল 6টা, অর্থাৎ 0 ডিগ্রিতে সকাল 6টা হবে, 90 ডিগ্রিতে বেলা 12টা হবে এবং 180 ডিগ্রিতে সন্ধ্যা 6টা হবে। অর্থাৎ একটু পরেই কিন্তু এই সূর্য থেকে দূরে, যত সময় যাচ্ছে তত সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। একটু পরেই এ কিন্তু সূর্যের আড়ালে চলে যাবে। তো এখানে সন্ধ্যা 6টা, যে লক্ষ্য করে এখানে যদি বেলা 12টা হয় তো ঠিক বিপরীত পাশে রাত 12টা। এখানে যদি বেলা 12টা হয় তো ঠিক বিপরীত পাশে রাত 12টা। এবং আমরা যখন জার্নি করব, যে আমি যে বিষয়টা এতক্ষণ ধরে ব্যক্ত করলাম, যে গ্রিনিচ, রিয়াদ, ঢাকা এবং টোকিওর 4টি স্থানের মাধ্যমে, তো আমরা যদি জার্নি করি বা বিমানে ফ্লাই করি, অর্থাৎ পূর্ব দিকে যাই, তাহলে সময় আমাদের যোগ করতে হবে, সময় বাড়াতে হবে। আর পশ্চিম দিকে গেলে সময় কমাতে হবে, ঘড়ির কাঁটার সময় কমিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে যদি আমরা পশ্চিমে যাই। আর যদি পূর্বে যাই তাহলে সময় বাড়াতে হবে, সময় যোগ করে, ঘড়ির কাঁটার সময় যোগ করে বা সময় বাড়িয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এটি 0 ডিগ্রি, অর্থাৎ যেটি মূল মধ্যরেখা, অর্থাৎ গ্রিনিচ শহরের মান মন্দিরের উপর দিয়ে যে রেখাটি কল্পনা করা হয় সেটি হচ্ছে 0 ডিগ্রি। এখানে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এটা 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং এটা 135 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। তো মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্ব এবং মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পশ্চিম কিন্তু একই স্থান। তো এখানে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা আছে এবং আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো তার আগে আমরা প্রমাণ সময় সম্পর্কে একটু জানবো, যে স্ট্যান্ডার্ড টাইম। প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময় ওই দেশের প্রমাণ সময়। দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্নের সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ণয় করলে একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট হয়। সেজন্য প্রত্যেক দেশেই একটি প্রমাণ সময় নির্ণয় করা হয়। প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সে সময়কেই ওই দেশের প্রমাণ সময় বলে। অনেক বড় দেশ হলে কয়েকটি প্রমাণ সময় থাকে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি এবং কানাডাতে 5টি প্রমাণ সময় রয়েছে। রেল, ডাক, বেতার প্রভৃতি বিভাগে কাজ চালানোর জন্য সে দেশের প্রমাণ সময় ব্যবহার করা হয়। গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসাবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রবর্তী। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত এবং এই কারণে এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরে কাজ করা হয়। এবার আমরা জানবো যে প্রতিপাদ্য স্থান কি। যে প্রতিপাদ্য স্থান খুবই মজার একটি বিষয়, যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত অবস্থিত ভূপৃষ্ঠের অপর বিন্দুকে প্রতিপাদ্য স্থান বলে। আমরা জানি পৃথিবী গোল, পৃথিবী গোল, তাই এর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য একটি স্থান রয়েছে এবং ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্রে ভেদ করে অপর দিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকেই প্রথম বিন্দুর প্রতিপাদ্য স্থান বলে। কোনো বিন্দু উত্তর গোলার্ধে হলে প্রতিপাদ্য স্থান দক্ষিণ গোলার্ধে হবে। বিন্দু যত ডিগ্রি দ্রাঘিমায় থাকবে প্রতিপাদ্য স্থান তত ডিগ্রি দ্রাঘিমায় থাকবে। কোনো বিশেষ দ্রাঘিমায় অবস্থিত স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমায় রেখায় অবস্থিত হয়, অর্থাৎ 2 দ্রাঘিমার যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু 2 দ্রাঘিমার দূরত্ব হবে 180 ডিগ্রি, সেহেতু দুটির মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। তো এবার আমরা জানবো যে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে। মূল মধ্যরেখা থেকে দেখো, যে এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় বা 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়েছে,
তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। অর্থাৎ এটি হচ্ছে মূল মধ্যরেখা, তো এর 180 ডিগ্রি পূর্বে, তাই তো? অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল ডেডলাইন, ইন্টারন্যাশনাল ডেডলাইন, দেখো একটু লক্ষ্য করো, এটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আমরা জানি যে 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম একই স্থান, তবে এখানে সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে 24 ঘন্টা এবং তারিখও হয়ে যাচ্ছে 2 রকম। এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে এবং আন্তর্জাতিক তারিখ রেখা কি কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা দেখছো যে আন্তর্জাতিক তারিখ রেখা কি কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখা কি কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কারণ এই রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ায় উত্তর পূর্বাংশ এবং অ্যালিউসিয়ান, ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাকে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জে 11 ডিগ্রি পূর্ব দিয়ে বেঁকে এবং বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্বে বেঁকে শুধু পানির উপর দিয়ে টানা হয়েছে। তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো, কারণ একই স্থানের মধ্যেই সময় ও বার 2 রকম হতো। মনে করো যে যদি এটা কোনো স্থলভাগের উপর দিয়ে, মনে করো আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তো এই স্থলভাগের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটা গেছে, তো আমি যদি ওপাশে কথা বলতে বলতে ওপাশে যাই তো রবিবার সকাল 6টা, আর যদি এ পাশে আসি তাহলে সোমবার সকাল 6টা। তো এই বিষয়টা, এই সমস্যাটা সমাধান করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে সাগরের উপর দিয়ে, পানির উপর দিয়ে, জলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো পানির উপর দিয়ে তো আর মানুষ হেঁটে যাবে না, তো হেঁটে না গেলে ওখান দিয়ে যাবে জাহাজ বা উপর দিয়ে প্লেন যাবে। আমরা দেখছি যে এদিকটা হচ্ছে পশ্চিম, তাই তো, আর এদিকটা পূর্ব, অর্থাৎ এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম। তো পশ্চিমগামী জাহাজ যখন এখান থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করবে, তো এখানে যদি থাকে রবিবার সকাল 6টায়, এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে এখানে হবে সোমবার সকাল 6টা। আবার এবার আমরা যদি পূর্বগামী জাহাজকে চিন্তা করি, অর্থাৎ যে জাহাজটি পূর্ব দিকে যাচ্ছিল, তো আন্তর্জাতিক তারিখ রেখা যখন অতিক্রম করবে, এ পাশে যদি সোমবার সকাল 6টা হয়, তো এ পাশে আসার সাথে সাথেই রবিবার সকাল 6টা হিসাব করতে হবে। পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবী একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয়, তোমরা জানো যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। একে সৌরদিন বলে। যে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি এবং ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। যত মেরুর দিকে যাবে এই আবর্তন বেগ তত কমতে থাকে এবং মেরুদয় প্রায় নিঃশেষ হয়ে যায়। মেরুদয়ে যখন যাব প্রায় এই আবর্তন বেগটা নিঃশেষ হয়ে যাবে। নিজ অক্ষরেখাকে কেন্দ্র করে 360 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে, তোমরা জানো যে 24 ঘন্টা বা 1440 মিনিট বা 86,400 সেকেন্ড। নিজ অক্ষকে কেন্দ্র করে 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে, আমরা জানি যে 4 মিনিট, এবং 1 ডিগ্রি দ্রাঘিমা সমান 4 মিনিট বা 240 সেকেন্ড, এবং 1 মিনিট দ্রাঘিমা সমান 4 সেকেন্ড, এবং 1 মিনিট দ্রাঘিমা সমান 1/15 সেকেন্ড। এবং প্রতি ডিগ্রি দ্রাঘিমা পরিবর্তনের সময় লাগে 4 মিনিট। আমরা জানি যে মোট দ্রাঘিমা 360টা এবং মূল মধ্যরেখা 1টি। লক্ষ্য করো যে আমি যদি বলি যে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তো তার মানে কি ঠিক এই জায়গাটি 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ। অর্থাৎ এই যে বিষুব রেখা বা নিরক্ষরেখা, এই বিষুব রেখা বা নিরক্ষর রেখার সাথে এই স্থানটি 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রবিন্দু।
যে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ মানে কি, যে মানে হচ্ছে এই রেখাটি বরাবর একটি বৃত্তের পরিধি বরাবর, একটি বৃত্তের পরিধি বরাবর যে কোনো স্থানে হতে পারে, তাই তো। তো আবার আমি যদি বলি 15 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, সেটি হচ্ছে যে এই যে রেখাটি, এই রেখা বরাবর, এই রেখা বরাবর যে কোনো জায়গায় হতে পারে। আবার আমি যদি বলি 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তাহলে এখানে। যদি আমি বলি 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যদি বলি 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তাহলে এখানে। আমি যদি বলি 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তাহলে এখানে। আর যদি বলি 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা। তো অনুরূপভাবে আমি যদি বলি যে 15 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এখানে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 75 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। যে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ, দেখো এই যে এখানে যদি আমি একটি বৃত্ত চিন্তা করি, এই বৃত্তের পরিধি বরাবর যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা একটু জানবো যে নিম্ন অক্ষাংশ কি। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ, সেটি হচ্ছে নিম্ন অক্ষাংশ। মধ্য অক্ষাংশ হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে মধ্য অক্ষাংশ বলে। উচ্চ অক্ষাংশ হচ্ছে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ বলে। আর কর্কট ক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা, মকর ক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা, আর সুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা, কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয়। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ আছে, সেখানে লাইক বাটনে ক্লিক করে রাখবে। তো আমি আসলে আমার মতো করে চেষ্টা করেছি যে ভূগোলটাকে সহজ করে উপস্থাপন করার। তো তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে লিখো, আমাদেরকে মেসেজ করো। প্রত্যেকের মেসেজের অ্যান্সার হয়তো আমি দিতে পারবো না, কিন্তু তোমাদের সমস্যাগুলোর আলোকে আমি পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।